আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের ভেতরে প্রচণ্ড রকমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কী নিয়ে? বিষয়টা আর কিছু নয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা যে প্রচুর পরিমাণে অস্ত্র খরচ করে ফেলেছে এবং এখন নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে, এই বিষয়টি নিয়ে পিট হেগসেথের সাথে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়। কোথায়? ওই যে সেদিন বলেছিলাম ক্যাম্প ডেভিডে বৈঠক, সেই বৈঠকে। এরপর সেই ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আবার সতর্কবার্তা দিয়েছে, আমেরিকা যদি কোনো রকমের ইরানের উপরে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের যত গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা আছে তার সমস্ত সবগুলো ধ্বংস করে দেওয়া হবে। ইরানের হুঁশিয়ারি এটা। একই সাথে ওমানের সাথে ইরানের যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা হতে যাচ্ছে বা চূড়ান্ত হয়েছে, বলা হচ্ছে যৌথ ঘোষণা খুব শিগগিরই আসবে। তাতে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি জাহাজকে 5 থেকে 7% টোল দিতে হবে। এই টোল যদি আদায় করে তাহলে ইরান বছরে যে পরিমাণে অর্থ পাবে, বড় বড় টেকনোলজি কোম্পানি এনভিডিয়া, অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যাপেল, এই সমস্ত কোম্পানি যে পরিমাণে লাভ করে প্রতি বছর, ইরান শুধু হরমুজ প্রণালী থেকেই সেই পরিমাণে লাভ করবে, টাকা পাবে। এদিকে লোহিত সাগরে আরেকটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। এরপরেও অর্থাৎ লোহিত সাগরে একের পর এক হুতিরা হামলা চালানোর পরেও তেলের দাম কমেছে। কেন কমছে তেলের দাম? সুপ্রিয় দর্শক, এই কয়েকটি বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আলোচনা ভালো লাগবে আর আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই বলেছিলাম মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, তার সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কোথায় হয়েছে? ক্যাম্প ডেভিড বৈঠকে। কয়েকদিন আগে ক্যাম্প ডেভিডে যে বৈঠক হলো, সেই বৈঠকে, ওই বৈঠকে বসে সিদ্ধান্ত হয়েছিল ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানো হবে। কিন্তু সেই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেন তারা বিরোধিতা করেছিলেন এবং তারা দুইজন উদ্বেগ প্রকাশ করেছিলেন কি পরিস্থিতি দাঁড়াবে এই হামলা হলে। তার মূল কারণ ছিল আমেরিকার হাতে প্রচুর পরিমাণে অস্ত্র কমে গেছে। আর কেউ না জানুক, মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেন তিনি তো জানেন। এবং আমি কিন্তু গতকালকের ভিডিওতেও বলেছি যে আমেরিকার বহু সংখ্যক জেনারেলকে ফায়ার করা হয়েছে, অর্থাৎ বরখাস্ত করা হয়েছে, অনেকে পদত্যাগ করেছে। মানে আমেরিকার মতো একটা দেশ, আমেরিকার মতো একটা সামরিক বাহিনী, তারা ইরানের সাথে যুদ্ধ করতে একেবারে অগোছল, প্রচণ্ড রকমের বিশৃঙ্খল অবস্থায় পড়ে গেছে। এই সমস্ত খোঁজ খবর আর কেউ না জানুক, জেনারেল ড্যান কেন তিনি কিন্তু জানেন। তার এই জানার কারণে তিনি বড় যুদ্ধের বিরোধিতা করেছেন। কিন্তু পিট হেগসেথ তার মান মর্যাদা বাঁচানোর জন্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার অবস্থান ঠিক রাখার জন্য যুদ্ধের পক্ষে তিনি সাফাই গেয়ে যাচ্ছেন। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে একদম সুনির্দিষ্ট রিপোর্ট পেশ করা হয়েছে যে অস্ত্র কমে গেছে, থার্ড ইন্টারসেপ্টর যেটা, সেটা 80% শেষ, পেট্রিয়ট ইন্টারসেপ্টর অর্ধেকের বেশি শেষ। আর আগেই তো বলেছি যে আমেরিকার দূরপাল্লার যে দুটো ক্ষেপণাস্ত্র, একটা হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল আর একটা হচ্ছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল। এই দুই মিসাইল আমেরিকার এখন যুদ্ধের প্রধান হাতিয়ার। এই দুটো অস্ত্র প্রায় শেষ, সামান্যই আছে, সহজ কথা। এই অবস্থায় আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করে তখন ইরান তো পাল্টা জবাব দেবে। আমেরিকা কি করবে তখন? এবং ইরান বলে রেখেছিল যে আমেরিকা যদি ইরানের
অবকাঠামোতে জ্বালানি বা রেল সেতু বা রেল স্টেশন, বিমানবন্দর এই সমস্ত জায়গায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের একদম গুরুত্বপূর্ণ যত যত জ্বালানি স্থাপন আছে এবং বিমানবন্দর গুরুত্বপূর্ণ সমস্ত সবকিছু ধ্বংস করে দেবে ইরান। এইভাবেই তাদের প্রস্তুতি ছিল এবং তারা কিন্তু ঘোষণা করেছিল, তালিকা প্রকাশ করেছিল। ওইগুলো কি দিয়ে ঠেকাতো? আমেরিকা। যার কারণে আমেরিকা এই যুদ্ধ করেনি। কিন্তু আমেরিকা বলে কথা তো বিশ্বের যে ১ নম্বর শক্তি বলে নিজেকে এখনো দাবি করছে, সেই আমেরিকা ক্ষেপণাস্ত্রের অভাবে অথবা ইন্টারসেপ্টর, ইরানের ক্ষেপণাস্ত্র শুট ডাউন করার মতো ক্ষেপণাস্ত্র তার হাতে নেই। এই কথা তো ডোনাল্ড ট্রাম্প মানতে চান না, মানতে পারেন না। তিনি সবসময় বলেন কি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বিশাল বড় বাহিনী আমেরিকার, এবং তাদের হাতে সবচেয়ে বেশি অস্ত্র। এত বেশি অস্ত্র পৃথিবীর আর কারোর হাতে নেই। তাই যদি হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে তার হাতে এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র এবং প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র থাকতে হবে এবং যথেষ্ট পরিমাণে। ওই যে আমাদের বাংলাদেশের টাকায় লেখা থাকে না, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, একটা কথা লাগে না, ওই রকম আর কি। আমেরিকা মনে করে যে সে অর্ডার করবে, তার অস্ত্র, তার সামরিক বাহিনী রেডি থাকবে এবং শুরু করে দেবে। এখন ইরানের বিরুদ্ধে বিশাল বড় যুদ্ধ করবে, কিন্তু ইরানের পাল্টা প্রতিক্রিয়া কি করে থামাবে সেই যন্ত্রপাতি নেই, তাইলে হবে কি করে? এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প গেছে ক্ষেপে পিট হেগসেতের উপরে। পিট হেগসেত যুদ্ধমন্ত্রীর উপরে ক্ষেপে গেছেন এবং তিনি তো ফুল মিনিস্টার, পিট হেগসেত উপমন্ত্রী যিনি, তার কাঁধে দায় চাপাইছেন। ডোনাল্ড ট্রাম্প একদম তো পাগল না, এ সমস্ত বিষয়গুলো তো বলছেন। যুদ্ধমন্ত্রীর দায়িত্ব যে কত দূর ক্ষেপণাস্ত্র আছে, কত দূর নেই, কি হবে ইত্যাদি ইত্যাদি। তো এই যুদ্ধমন্ত্রী যদি নিজের দায়িত্ব এড়িয়ে আর একজন প্রতিমন্ত্রীকে বা উপমন্ত্রীকে দায়ী করার চেষ্টা করেন বা বলেন যে উনি জানেন আমি জানি না, তাহলে যুদ্ধমন্ত্রী থাকার কি প্রশ্ন, থাকার কি প্রয়োজন, তাই না? এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ডভাবে ক্ষেপে গেছেন। এবং আরও কয়েকদিন আগে একটা খবর বের হয়েছিল, আমিও ভিডিওতে বলেছিলাম, আরও 15-20 দিন বা 1 মাস আগে, যে ইরানের বিরুদ্ধে আসলে আর বড় যুদ্ধ করতে চান না ডোনাল্ড ট্রাম্প। জেডি ভ্যান্স এবং সেনাপ্রধান ড্যান কেইন, আর যুদ্ধের পক্ষে ছাপাই গাইছেন পিট হেগসেত, তারপরে মার্কো রুবিও। এরা এটা নিয়ে মার্কিন প্রশাসন কিন্তু ভেদাভেদ অর্থাৎ বিভাজন সৃষ্টি হয়েছে, পার্থক্য হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ফাটল হয়েছে। তো সেই আলাপ আলোচনার 15-20 দিন বা 1 মাস পরে এসে এখন যখন এই আলোচনা উঠছে যে ইরানের বিরুদ্ধে হামলা চালালে ইরান যে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে, ইরান যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মারবে ঝাঁকে ঝাঁকে, সেগুলো ঠেকানোর মতো কোনো ইন্টারসেপ্টার তাদের হাতে নেই পর্যাপ্ত। এবং তাদের হাতে যা আছে এগুলো যদি খরচ করে ফেলা হয়, তার কিছুদিন পরে ইরান যখন একাধারে মারতে থাকবে, সেইগুলোই তারা ঠেকাতে পারবে না। আর চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তো পরে থাকলো, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া কিন্তু ভেতরে ভেতরে অন্য লাইনে আছে। গতকালকেও বলেছি, আমি আবারও বলি, গতকালকেই কিন্তু চীনা বিমান বাহিনী তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, বিমান থেকে কিভাবে ছোড়া যাবে সেটা। ওপাশে জাপানকে প্রচণ্ড রকমের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দুটো বিষয় কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। সেই জায়গায় ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে যদি আমেরিকার সমস্ত অস্ত্র খরচ করে ফেলে, তাহলে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এদের বিরুদ্ধে যদি কোনো রকম যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কি করবে? আমেরিকা তো একেবারে রণে ভঙ্গ দেবে। এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পের মেজাজ খারাপ হয়েছে এবং তিনি পিট হেগসেতের সাথে খুব রাগারাগি করেছেন। আমার কাছে কেন জানে মনে হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে পিট হেগসেতকে তার পজিশন থেকে সরিয়ে দিচ্ছে না। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে ডোনাল্ড ট্রাম্প যে লোক, তাতে এতদিন তার যুদ্ধমন্ত্রীকে সরিয়ে দেওয়ার কথা, বরখাস্ত করে দেওয়ার কথা, কিন্তু এখনও দেননি। আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ পরিস্থিতিটা একটা জায়গায় যাওয়ার পরে, অর্থাৎ একটা সমাধানে যাওয়ার পরে এই কাজ করবে। তবে সমাধানটা কি সহজ? ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হচ্ছে, সমাধান মোটেই সহজ না।
সহজ না কেন? আমেরিকা, পাকিস্তান, কাতারের মধ্যস্থতায়, তুরস্কের মধ্যস্থতায় যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই করলো, সেই সমঝোতা স্মারক তারা ভেঙেছে, তারা লঙ্ঘন করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরানের উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কিছু শিথিল করেছিল, সেইগুলো পুনর্বহাল করেছে। ইরানের বিদেশে যে সমস্ত আটকে থাকা সম্পদ, টাকা পয়সা, সেগুলো ফেরত দেওয়ার কথা, সেগুলো এখনো দেয়নি। অর্থাৎ যে সমঝোতা হয়েছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি। আবার এখন আমেরিকা যদি হরমুজ নিয়ে সমাধান চায়, যদি বলে যে আমরা একটা সমাধান করে আসো, ইরানকে যদি বলে, তো ইরান তো সর্বপ্রথম বলবে যে তুমি তো চুক্তি মানো না, তুমি তো সমঝোতা মানো না, তুমি তো প্রতিশ্রুতি মানো না, তুমি যেটা বলো সেটা করো না। দ্বিতীয়ত বলবে তুমি যে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিলে সেইগুলো আগে বাস্তবায়ন করে তারপরে তুমি আমার সাথে আলোচনা করার কথা বলো। তখন কি করবে? অতএব সমস্যার সমাধান কিন্তু খুব সহজ না। এবং আমি আপনাদেরকে বলি, আমেরিকা যদি ইরানের সাথে সমাধান করতে চায় তাহলে আমেরিকাকে অনেক কিছু হারাতে হবে। আগের বার যে 14 দফা সমঝোতা হয়েছিল তার প্রত্যেকটা দফা ইরানের পক্ষে ছিল। এবার হয়তো আরো দু একটা জড়িয়ে দেবে এবং সেগুলোও মেনে নিতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে যে ইরান এবং ওমানের ভিতরে ম্যানেজমেন্টের যে চুক্তি হচ্ছে, এই চুক্তি ডোনাল্ড ট্রাম্পকে মানতে হবে। সেই চুক্তিতে কি বলা হচ্ছে? সেই চুক্তিতে প্রথমত এবং প্রধানত বলা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে কোন কোন জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করবে সেটা ঠিক করবে ইরান। তার মানে কি? তার মানে হচ্ছে সমস্ত পণ্যবাহী জাহাজ পারস্য উপসাগরে যেতে পারবে হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু যদি ইরান মনে করে যে এই জাহাজটা ইসরায়েলের, ওই জাহাজটা আমেরিকার, এই দুটো জাহাজ যেতে পারবে না, তাই যেতে পারবে না, কথা নেই। আর অস্ত্র সামরিক সরঞ্জাম নিয়ে তো ইরান কোনো জাহাজকে হরমুজ প্রণালী পার হয়ে পারস্য উপসাগরে যেতে দেবে না। তাইলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি, এগুলোর একটাও সচল রাখা সম্ভব হবে না। শুধু তাই না, দেখেন কি হয় যদি যুদ্ধবিরতি হয়, আবার সমঝোতার প্রশ্ন আসে এবং এই পরিস্থিতি সমাধানের কথা আসে, তাহলে ইরান সবচেয়ে বড় দুটো প্রশ্ন তুলবে যে আমাদের নেতাকে, আমাদের কর্মকর্তাদেরকে তোমরা হত্যা করলে কেন, এটা জবাব দাও। আরেকটা প্রশ্ন আসবে যে তোমরা কোন কারণে এখানে সামরিক ঘাঁটি রাখো, ঘাঁটি সরাও। এই প্রশ্নগুলোর, এই বিষয়গুলোর সমাধান কি, আমেরিকার হাতে কি আছে? সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে অ্যাকচুয়ালি আমেরিকার জন্য বড় রকমের সমস্যা অপেক্ষা করছে। এই সমস্যার সমাধান সে সহজে করতে পারবে না এবং ফাইনালি তাকে এখান থেকে বেশ, আমার কাছে মনে হয়, অনেকটা অপমানজনকভাবে বের হয়ে যেতে হবে। হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং ওমানের সাথে যে চুক্তি হচ্ছে তাতে ইরান হরমুজ প্রণালী ব্যবহার করা জাহাজকে টোল দিতে বাধ্য করবে, এটা মেনে নিতে হবে, এটা মাস্ট, ফাইনাল। 5 থেকে 7%, এখনো মনে হয় ফাইনাল হয়নি, বা এমন হতে পারে যে কোনো জাহাজের জন্য 5%, কোনো জাহাজের জন্য 7%, পণ্য ভেদে, পণ্যের মূল্য বুঝে টোল দিতে হবে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে এই যুদ্ধের আগে যে পরিমাণে প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করত, সেই হিসাব যদি করা হয় যে সেরকম পরিস্থিতি আবার ফিরে আসবে তো বটেই, তাহলে প্রতিদিন ইরান যে পরিমাণে টোল আদায় করবে সেটা শুনলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। ধরুন একটা জাহাজে 2 মিলিয়ন ব্যারেল তেল যাচ্ছে, সেই জাহাজ থেকে 7% টোল যদি নেওয়া হয় তাহলে একটা জাহাজ থেকেই টোল আসবে $11 মিলিয়ন, $110 কোটি, একটা জাহাজ থেকেই। এইভাবে যদি আমরা হিসেব করি যে পরিমাণে বছরে জাহাজ চলাচল করে, তাতে প্রতিদিন ইরান হরমুজ প্রণালী থেকে $385 মিলিয়ন টোল আদায় করবে প্রতিদিন। আর এই হিসেবে $100 বিলিয়ন বেশি টোল আসবে প্রায় ইরানের হাতে। এই পরিমাণ টাকা কি পরিমাণে জানেন? আমরা সবাই জানি এনভিডিয়া কি বিরাট বিশাল টেকনোলজি কোম্পানি। এনভিডিয়া, অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যাপেল, এই সমস্ত কোম্পানি 130-135 বিলিয়ন থেকে
100 বিলিয়ন ডলারের ভেতরে লাভ করে প্রতি বছর। ইরান প্রতি বছরে হরমুজ পল্লী থেকে টোল তুলবে 100 বিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ ধরুন মাইক্রোসফট যে পরিমাণে ইনকাম করবে, হরমুজ পল্লী থেকে ইরান সেই পরিমাণে ইনকাম করবে। এই টোল তুলতে ইরানের কিন্তু খুব খরচ হবে না, একদমই কম। বলা হচ্ছে 97% প্রফিট থাকবে। এবং বলা হচ্ছে যে পরিমাণে টোল বছরে আদায় করতে পারবে হরমুজ পল্লী থেকে ইরান, সেটা ইরানের টোটাল জিডিপির 1/3, 3 ভাগের 1 ভাগ প্রায়। ভাবেন একবার, বিপুল অঙ্কের অর্থ। এবং এই শর্ত মেনে নিতে হবে। এই শর্ত ছাড়া ইরান হরমুজ পল্লী খুলবে না। এই যে হরমুজ পল্লী থেকে টোল আদায় করবে, এটা সুয়েজ খালের থেকে 15 থেকে 20 গুণ বেশি হবে টোটাল টোল। কারণ সুয়েজ খাল দিয়ে তো অত পরিমাণে জাহাজ যায় না। যত পরিমাণে জাহাজ বের হয় হরমুজ পল্লী দিয়ে, তত পরিমাণে তেলবাহী জাহাজ সুয়েজ খাল দিয়ে যায় না। কারণ বেশিরভাগ জাহাজ এশিয়ার দিকে যায় হরমুজ পল্লী থেকে। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম সেই ডোনাল্ড ট্রাম্প পিট হেগসেথের দ্বন্দ্ব। সেখান থেকে এই সংকট সমাধান করতে গেলে কি কি হবে সেই প্রসঙ্গগুলো আসলো। ওই দ্বন্দ্বের ব্যাপারে কিছু কথা আছে, সেগুলোও বলতে হবে। এই দ্বন্দ্বের ব্যাপারে যখন খবর প্রচার হয়েছে, ইসরায়েলের গণমাধ্যমে এসেছে, আমেরিকান গণমাধ্যম তো আছেই। তো হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কথাটা একদম ভুয়া খবর, এটা মিথ্যে কথা। কিন্তু ভুয়া খবর যদি হয়, আমেরিকার যে সমস্ত গুরুত্বপূর্ণ পত্রিকা, তারা তাদের বিশ্বস্ততা ওই দেশের পাঠকদের কাছে কি রাখবে? এটা একটা প্রশ্ন না? সবচেয়ে মজার ব্যাপার, একজন সামরিক কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন যে ইরান যুদ্ধ করতে গিয়ে আমরা হয়তো ট্যাকটিক্যালি কিছু সুবিধা পেয়েছি, কিন্তু বাস্তব কথা হচ্ছে রাজনৈতিক দিক নির্দেশনার অভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি পরাজিত হব। তিনি খুব কঠিন করে কথাটা বলেছেন। আমি সহজ করে বলি, সেটা হচ্ছে আমেরিকাকে খুব ন্যাক্কারজনকভাবে, অনেকটা অপমানজনকভাবে মধ্যপ্রাচ্যে পরাজয় বরণ করতে হবে। কারণ এমন একটা শক্তির সাথে লড়াই করতে এসেছে তারা জানতোই না যে এটা একটা ঘুমন্ত বাঘ। পাশাপাশি তারা শুধুমাত্র গায়ের শক্তি নিয়ে আমেরিকার যে সমস্ত প্রযুক্তি মোকাবেলা করা প্রয়োজন, সেই রকম মোকাবেলা করার প্রযুক্তি হাতে নিয়েই যুদ্ধে নেমেছে ইরান। ফলে এখান থেকে সহজ হবে না। অতএব মধ্যপ্রাচ্যের ঘাঁটি আমেরিকাকে ছাড়তেই হবে, যা পরিস্থিতি। এবং ডোনাল্ড ট্রাম্প যতই বলুক যে খুব ভালোভাবে এগোচ্ছে আলোচনা, একটা চুক্তি হয়ে যাবে, চুক্তি না করলে বিরাট বড় রকমের আঘাত করব, এ সমস্ত যত কথাই বলুক, ইরান যেভাবে আগাচ্ছে সেইভাবেই আগাতে হবে। এর বাইরে লাভ হবে না। এবং এর বাইরে লাভ করতে গেলে আমেরিকার সেনা ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যের যত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার সব ধ্বংস হয়ে যাবে। এই ঝুঁকি অন্তত পারস্য উপসাগরীয় আরব দেশগুলো নেবে না। ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কোনো মতেই আমেরিকার অনুকূলে, আমেরিকার পক্ষে থাকবে না। শুধু তাই না, আরও অনেক কিছু এই অঞ্চলে পাল্টানো শুরু হয়েছে। আমি আশা করছি সেটা নিয়ে আজ রাতের ভিডিওতে আলোচনা করব। তো দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। শেষের আগে একটুখানি ছোট্ট করে বলি যে লোহিত সাগরে ইয়েমেনের হুতিরা কিন্তু সৌদি আরবের আরেকটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। তবে দুটো পাকিস্তানি তেল ট্যাঙ্কারকে তারা বাব আল মান্দব প্রণালী পার হতে দিয়েছে। আমি গতকালকেই বলেছিলাম পাকিস্তান এবং চীনের জাহাজকে অ্যালাউ করছে তারা। তো এই যে একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা, তারপরেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $79 সামথিং সেন্ট, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে $74 নিচে, 71 বা $72। তার মানে বেশ খানিকটা কমেছে। কিন্তু কেন কমছে এই কারণে, ওই যে হরমুজ নিয়ে বারবার ডোনাল্ড ট্রাম্প আশাবাদ দেখাচ্ছে যে একটা ভালো চুক্তি হবে, ভালো আলোচনা হচ্ছে, খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এই সমস্ত কারণে আজকে কিন্তু বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিনগুলো বেশ ক্রিটিক্যাল থেকে, দেখা যাক কি হয়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাওয়ার আগে আমি আপনাদের কাছে
আপনাদের মতামত জানতে চাই যে হরমুজ পল্লীতে এই যে টোল আদায়ের সিস্টেম করতে যাচ্ছে ইরান, আমেরিকা তো অবশ্যই বাধা দেবে, কিন্তু শেষ পর্যন্ত ইরান কি এই টোল কার্যকর করতে পারবে? আপনাদের কি মনে হয়? মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।